আজকে নতুন ভিডিওতে আমরা পড়ব ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং বা ডিএনএ প্রোফাইলিং। সাধারণত ফিঙ্গারপ্রিন্টস বলতে আমরা বুঝি আঙুলের ছাপ, কিন্তু ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস আসলে ডিএনএর ছাপ। কিন্তু এমন ভাবলে ভুল হবে, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস হচ্ছে আঙুলের ছাপেরই সমতুল্য। একটি আঙুলের ছাপের থেকেও সুনির্দিষ্ট, কারণ আমরা জানব আঙুলের ছাপকে সার্জারির মাধ্যমে চেঞ্জ করা যায়, কিন্তু ডিএনএকে কোনো প্রকারেই একই জীবনকালে পরিবর্তন করা যায় না। তাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস আমাদের বিজ্ঞানের কাছে এক অপরিসীম অবদান। তাহলে দেখা যাক কি লেখা আছে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং. It is a very unique technique to identify criminal family, real father and mother. এটি একটি খুবই ইউনিক এবং সুনির্দিষ্ট টেকনিক, যেটা নির্ণয় করতে পারে নির্দিষ্ট ক্রিমিনালকে, কোনো নির্দিষ্ট পরিবারকে, এই বাচ্চাটা কোন নির্দিষ্ট পরিবারের অন্তর্ভুক্ত এবং তার আসল বাবা এবং মাকে, এটা নির্ধারণ করতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস পদ্ধতি ইউজ করা যেতে পারে এবং বিজ্ঞান তাই করে চলেছে বিভিন্ন প্রতিকূলতার মুখে দাঁড়িয়ে। ফিঙ্গারপ্রিন্টস ক্যান বি অল্টার্ড বাই সার্জারি. সাধারণত আঙুলের ছাপ সার্জারির মাধ্যমে বদলানো যায়, বাট ইট ইজ স্টেবল. DNA fingerprints is stable, সুস্থিত, throughout life, cannot be altered. এটি কোনো প্রকারেই বদলানো যায় না, তাই ক্রিমিনাল কত বড় কেস করেও বাঁচতে পারবে না। নেক্সট, উই হ্যাভ টোটাল 3 × 10⁹ বেস পেয়ার. আমাদের প্রায় 3 × 10⁹ বেস পেয়ার আছে, মানে কত বুঝতে হবে, প্রচুর বেশি। কতগুলো ক্রোমোজোমের মধ্যে? 24 ক্রোমোজোম। এবার প্রশ্ন উঠতে পারে, আমাদের তো 46টা ক্রোমোজোম ডিপ্লয়েড সেট, মানলাম হ্যাপ্লয়েড সেট ধরলাম, তাহলে তো 23টা, কিন্তু 24টা কী করে হলো? 22টা অটোজোম আর একটি এক্স একটি ওয়াই। আমরা কি করি, স্ত্রী ও পুরুষকে উভয়কেই কাউন্ট করি, তাই জন্য 22টা অটোজোম দু প্রকারেরই থাকে, পুরুষ ও স্ত্রী, এবং এক্স থাকে, শুধু এক্স থাকে মহিলাতে এবং শুধু ওয়াই থাকে পুরুষে। বাট 99.9% বেস পেয়ার অর নিউক্লিওটাইড আর সেম ইন অল ইন্ডিভিজুয়াল। কিন্তু 99.9% বেস পেয়ার, এই 3 × 10⁹ 99.9% যে বেস পেয়ারের যে সিকোয়েন্স থাকে, সেটা পৃথিবীর সকল মানুষের মধ্যেই একই। এটা অদ্ভুত ব্যাপার। তাহলে প্রতিটা মানুষ আলাদা চরিত্রের হয় কেন, আলাদা রকম দেখতে হয় কেন? 99.9% বেস পেয়ারই যদি প্রত্যেকটা মানুষের সমান হয়, তাহলে প্রতিটা মানুষ আলাদা হয় কেন? বাট অনলি 0.1%, বাকি থাকছে 0.1%, দ্যাট ইজ 3 × 10⁶। এটিও কিন্তু কম বড় একটি সংখ্যা না, 30 লক্ষ বেস পেয়ার ইজ সাফিসিয়েন্ট। এই বেস পেয়ারটার 0.1% মানে 3 × 10⁶ বেস পেয়ার, এটি যথেষ্ট টু ডিফার বিটুইন এনি টু ইন্ডিভিজুয়াল। এটি যথার্থ দুটো ব্যক্তির মধ্যে সমস্ত কিছুর পার্থক্য করে দেওয়ার জন্য। দিস 0.1% হেল্পস ইন ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। এই 0.1% বেস পেয়ারের তারতম্যই সাহায্য করে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ে। এবার দেখে নেওয়া যাক ডিএনএ ফিঙ্গারপ্রিন্টসের জন্য উৎস কী কী হতে পারে। মোস্ট অফ ডিএনএ, অ্যাবাউট 70 to 80%, আমাদের একটি ক্রোমোজোমে যত ডিএনএ আছে তার 70 to 80% ইজ জাঙ্ক ডিএনএ। জাঙ্ক মানে যেটা কোনো কাজে লাগে না, ইনঅ্যাক্টিভ, ক্যান ট্রান্সক্রাইব অর ফার্দার নট ট্রান্সলেটেড, যে ডিএনএ কোনো কাজ করতে পারে না।
মানে যেটি ট্রান্সক্রিপশনও করতে পারে না, ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনও সিনথেসিস করতে পারে না। মানে মাত্র 20-30% ডিএনএই প্রোটিন উৎপন্ন করতে পারে, আর বাকি সবই বেশিরভাগই জাঙ্ক ডিএনএ, কাজ করতে পারে না। দ্য ইনঅ্যাক্টিভ ডিএনএ কল্ড স্যাটেলাইট ডিএনএ। এই ইনঅ্যাক্টিভ ডিএনএগুলোকেই বলে স্যাটেলাইট ডিএনএ। অ্যাবাউট 30-40% অফ জাঙ্ক ডিএনএ, এই জাঙ্ক ডিএনএর 30-40% বেস পেয়ার, মানে এই জাঙ্ক ডিএনএ 30-40% যে ডিএনএগুলো, তার যে বেস পেয়ারগুলো থাকে, লাইস অ্যাজ মেনি রিপিটেড সিকোয়েন্স, দিস কল্ড ট্যান্ডেম। মানে এই যে ইনঅ্যাক্টিভ ডিএনএ, এই ডিএনএতে যে বেস পেয়ারগুলো থাকে, মানে যে নাইট্রোজেনাস বেস থাকে পরপর, যে ব্যাকবোনে যে নাইট্রোজেনাস বেসগুলো থাকে ATGC, এইগুলো পরপর রিপিট হতে থাকে। কেমনভাবে? AGCC-AT, এইটা একটা ধরো সিকোয়েন্স আসলো, আবার শুরু হচ্ছে AGC-AG, মানে পরপর রিপিট হচ্ছে, এরপরে AGCC, এই যে CC, আবার A ম্যাচ করে গেল, আবার রিপিট হচ্ছে AGCC-AT, মানে এরকম পরপর রিপিট হতে থাকে, একই বেস পেয়ার পুনরায় রিপিট হতে থাকে। একে বলে হচ্ছে ট্যান্ডেম। এই রিপিটেড সিকোয়েন্স জাঙ্ক ডিএনএর, একে বলা হয় ট্যান্ডেম। বাট ইন ডিফারেন্ট ট্যান্ডেম, এমন অনেকই ট্যান্ডেম আছে, এমন বিভিন্ন ধরনের ট্যান্ডেম আছে। কোনোটাই দুটো করে সেম আসে, এখানে যেমন 1, 2, 3, 4, 5টা করে সেম আছে, কোনোটায় দুটো করে সেম আছে, কোনোটায় 3টে করে সেম আছে। এরকম নাইট্রোজেনাস বেসের দৈর্ঘ্যের পার্থক্য হবে, বেস পেয়ারের পার্থক্য আছে, এখানে A দিয়ে শুরু হচ্ছে, কোনোটাই G দিয়ে শুরু হতে পারে। বাট ইন ডিফারেন্ট ট্যান্ডেম দেয়ার আর ডিফারেন্ট নাম্বার অফ বেসেস, বিভিন্ন নাম্বার হতে পারে, অ্যান্ড ডিফারেন্ট লেন্থ, বিভিন্ন লেন্থ হতে, কারণ 5টা মিল খাচ্ছে প্রতিটাই, এরকম 10টাও পরপর মিল খেয়ে যেতে পারে, দুটোও মিল খেয়ে যেতে পারে। অ্যান্ড ডিফারেন্ট লেন্থ ইফ দেয়ার আর লেস নাম্বার অফ বেসেস, যদি এখানে অল্প সংখ্যক বেস থাকে, মানে 60 থেকে 90টা মতো যদি বেস থাকে, তাহলে দ্যাট কল্ড মিনি স্যাটেলাইট। এইটা তো জাঙ্ক ডিএনএর অংশ, আর জাঙ্ক ডিএনএকে স্যাটেলাইট ডিএনএ বলে। আর যদি তাতে বেস পেয়ারের সংখ্যা কম থাকে, রিপিটেড সিকোয়েন্স যদি বেস পেয়ারের সংখ্যা কম থাকে, তাহলে তাকে বলা হয় মিনি স্যাটেলাইট, অর VNTRS। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, VNTRS, ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস। ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস, ভ্যারিয়েবল কারণ বেস পেয়ার সবসময় ভ্যারিয়েবল হয়, এরপরে GC কোনো ঠিক ঠিকানা নেই, এক একটা ট্যান্ডেমে এক রকম, এই একটা ট্যান্ডেমে এরকম রয়েছে, আর একটা ট্যান্ডেমে G দিয়ে শুরু হতে পারে। নাম্বার, বিভিন্ন ধরনের নাম্বার হতে পারে। ট্যান্ডেম মানে এইটাকেই ট্যান্ডেম বলে। আর রিপিটস, বারবার রিপিট হচ্ছে, ওই জন্য রিপিটস। ভ্যারিয়েবল নাম্বার ট্যান্ডেম রিপিটস, হুইচ ইজ দ্য সোর্স অফ ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস। এটাই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টসের উৎস। এবার দেখে নিই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস পদ্ধতিটা, এটা কোন সায়েন্টিস্ট প্রথম আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী অ্যালেক জেফ্রিস। 1984 সালে ইউনিভার্সিটি অফ লেইসেস্টার, ইউকে, ইউনাইটেড কিংডমের ইউনিভার্সিটি অফ লেইসেস্টার বিশ্ববিদ্যালয়ে অ্যালেক জেফ্রি 1984 সালে প্রথম ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস পদ্ধতি আবিষ্কার করেন। প্রসিডিওর, কী পদ্ধতিতে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টস করা হচ্ছে, এর পদ্ধতিটা কী কী? এটি 7টা স্টেপের মধ্য দিয়ে সম্পন্ন হয়। কী কী স্টেপ দেখা যাক। আইসোলেশন অফ ডিএনএ। আইসোলেশন মানে সংগ্রহ করা। ডিএনএ সংগ্রহ করতে হবে প্রথমে, স্টেপ নাম্বার 1। স্টেপ নাম্বার 2, অ্যাম্প্লিফিকেশান। ডিএনএর সংখ্যা বৃদ্ধি ঘটানো, অ্যাম্প্লিফাই করা মানে বৃদ্ধি ঘটানো। একটি ডিএনএ থাকলে তার থেকে 10টা ডিএনএ বানানো, 25টা ডিএনএ বানানো, 100টা ডিএনএ বানানো, অ্যাম্প্লিফাই করা ডিএনএর নাম্বারকে। 3, ফ্র্যাগমেন্টেশন, ডিএনএকে খণ্ডীভূত করা। পয়েন্ট নাম্বার 4, অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। অ্যাগারোস হচ্ছে একটি পদার্থ যেটা সি উইড বা সমুদ্রের তলায় এক ধরনের উদ্ভিদ জন্মায়, সেই তার থেকে নিষ্কাশিত হয় অ্যাগারোস জেল, যেটা ইলেকট্রোফোরেসিস, ইলেকট্রো মানে ইলেকট্রিক ফিল্ড, আর ফোরেসিস মানে মুভমেন্ট, মানে ইলেকট্রনের মুভমেন্ট বা চার্জের মুভমেন্টকে যে যন্ত্রের সাহায্যে করা হয় তাকে ইলেকট্রোফোরেটিক মেশিন বলে। আর এই ঘটনাকে বলে ইলেকট্রোফোরেসিস, মানে তড়িৎ ইলেকট্রিক ফিল্ড প্রয়োগে যদি কোনো আধান
পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভের দিকে গমন করে তাকে ইলেকট্রোফোরেসিস বলে। আমরা জানবো ডিএনএও একটি আধানরূপে কাজ করে, কারণ ডিএনএ নেগেটিভলি চার্জড বস্তু, কারণ এতে PO4 3- বা ফসফেট আয়ন থাকে, ওই জন্য ডিএনএ নেগেটিভলি চার্জড। তাই জন্য পয়েন্ট নাম্বার 4 অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। পয়েন্ট নাম্বার 5 সাউথদেন ব্লটিং। সাউথদেন হচ্ছে বিজ্ঞানীর নাম। সাউথদেন ব্লটিং এটাও আমরা ডিটেলসে পরে আসছি। সাউথদেন ব্লটিং 4 আর 5 নম্বর পয়েন্ট ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর হচ্ছে হাইব্রিডাইজেশন, সংকরায়ন। 7 নম্বর হচ্ছে অটো রেডিওগ্রাফি বাই এক্স-রে। অটো রেডিওগ্রাফি বাই এক্স-রে, এক্স-রে প্লেটে যে ডিএনএর ছাপ পাওয়া যাবে, তার যে ছবি উঠবে সেটা হচ্ছে অটো রেডিওগ্রাফি বাই এক্স-রে। এবার প্রতিটা পদ্ধতি সম্পর্কে আমরা আস্তে আস্তে জেনে নিই। এবার ডিটেলস, এই যতগুলো পদ্ধতি বললাম এই 7খানা পদ্ধতি ডিটেলসে জেনে নিই। ফার্স্ট স্টেপ আইসোলেশন। কি বলছে দেখা যাক। স্যাম্পল ডিএনএ ইজ এক্সট্র্যাক্টেড ফ্রম ব্লাড WBC, হোয়াইট ব্লাড সেল, ব্লাডের শ্বেত রক্তকণিকা থেকে নেওয়া হতে পারে, বা হেয়ার ফলিকল, চুলের তলার যে ফলিকল থাকে, একটি চুল তুললে তলায় একটি ফলিকল পাওয়া যায়, সেই ফলিকলের ডিএনএ নেওয়া যেতে পারে, সিমেনের ডিএনএ নেওয়া যেতে পারে, আর স্যালাইভা। এই কটা জিনিস থেকে ডিএনএ এক্সট্র্যাক্ট করা যেতে পারে। স্যাম্পল ডিএনএ মানে এটা কোনো ক্রিমিনালের ডিএনএ হতে পারে, যেখানে কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়েছে, সেখান থেকে কোনো এই কিছুর মধ্যে কিছু একটা পাওয়া গেলে, বা কৃতিত্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্লাড সংগ্রহ করা যেতে পারে। প্রথমে যে কোনো একটি জায়গার থেকে ডিএনএ সংগ্রহ করতে হবে, ব্লাড, হেয়ার ফলিকল, সিমেন, স্যালাইভা। সেকেন্ড স্টেপ অ্যাম্পলিফিকেশান। কিছু সামান্য পরিমাণই পাবো, কারণ ক্রিমিনাল অ্যাক্টিভিটির ক্ষেত্রে বেশি তো উপাদান পাওয়া যাবে না, ওই সামান্য পরিমাণ উপাদানকে আমাদের বাড়িয়ে নিতে হবে। সেই পদ্ধতিটা হচ্ছে অ্যাম্পলিফিকেশান। কী হয়, দেন দ্য স্মল অ্যামাউন্ট অফ ডিএনএ ইজ অ্যাম্পলিফাইড। তারপরে এই যে অল্প পরিমাণ ডিএনএ পাওয়া যায় সেটা অ্যাম্পলিফাই করি বাই PCR রিয়াকশান, পলিমারেজ চেইন রিয়াকশান। পলিমারেজ চেইন রিয়াকশান, PCR রিয়াকশান, পলিমার মানে বেশি। পলিমারেজ চেইন রিয়াকশানের মাধ্যমে ওই অল্প পরিমাণ ডিএনএকে বেশি পরিমাণ ডিএনএতে পরিণত করা হয়। কেন? টু হেল্প ইন দিস প্রসেস। কারণ একটি প্রসেসের ক্ষেত্রে অনেক ডিএনএ অপচয় হতে পারে, অনেক ডিএনএ দরকার হবে ভালো করে পর্যবেক্ষণ করার জন্য। তাই জন্য অল্প পরিমাণ ডিএনএকে PCR রিয়াকশানের মাধ্যমে অ্যাম্পলিফাই করে সংখ্যা বৃদ্ধি করানো হলো। পয়েন্ট নাম্বার 3 ফ্র্যাগমেন্টেশন। কিসের ফ্র্যাগমেন্টেশন দেখা যাক। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম বা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস উৎসেচক, যাকে বলা হয় মলিকিউলার সিজার বা আণবিক কাঁচি, ইজ অ্যাডেড টু দ্যাট ডিএনএ। ওই ডিএনএর মধ্যে, ওই অ্যাম্পলিফাইড ডিএনএর মধ্যে অনেকগুলো ডিএনএ, যত ডিএনএ পেলাম তার মধ্যে এটাকে মিশিয়ে দেওয়া হয়। অ্যান্ড ইট ব্রেকস ইন্টু মেনি ফ্র্যাগমেন্ট। এবং এটি ওই ডিএনএ, এই ডিএনএর ফ্র্যাগমেন্টকে ভেঙে দেয়, বিভিন্ন দৈর্ঘ্যে ভেঙে দেয়। কোনো ঠিক নেই, যে কোনো দিক থেকে ভেঙে দিতে পারে। ওর অ্যাক্টিভ সাইট থাকে, ওই সাইটে যুক্ত হবে এনজাইম, এখানে যুক্ত হলে এখান থেকে ভেঙে দেবে। ইজ অ্যাডেড টু দ্য ডিএনএ অ্যাট ইট ব্রেকস ইন্টু মেনি ফ্র্যাগমেন্ট। এরা অনেক খণ্ড ভাগ করে দেবে ডিএনএকে, অফ ডিফারেন্ট লেন্থ। এক একটি খণ্ডকের দৈর্ঘ্য বিভিন্ন হতে পারে। অ্যান্ড ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ বিকাম সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এই ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ সিঙ্গেল স্ট্যান্ডার্ড হয়ে যাবে। কী কারণ? বাই ব্রেকিং হাইড্রোজেন বন্ড। একে বলা হয় ডিন্যাচুরেশন, যেটা বাফার দ্রবণে ক্ষারীয় মাধ্যমে করা হয়। তাহলে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম ডিএনএ ফ্র্যাগমেন্টেশনে সাহায্য করলো এবং ডিএনএর ডবল স্ট্যান্ডার্ড ডিএনএকে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএতে পরিণত করলো। এবার আসি ইম্পর্টেন্ট পয়েন্ট নাম্বার 4 অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। অ্যাগারোস জেল ইলেকট্রোফোরেসিস। দেন দোজ ফ্র্যাগমেন্ট ইজ অ্যাডেড ইন্টু অ্যাগারোস জেল। অ্যাগারোস হচ্ছে জেলির মতো পদার্থ। ওই খণ্ডকগুলো এবার কিসে মেশানো হলো? অ্যাগারোস জেলে, ফর ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস মানে একটি যন্ত্র থাকে, ওই যন্ত্রের মধ্যে কি হয়, ওই যন্ত্রের মধ্যে আমরা কোনো চার্জ পার্টিকেলকে রাখলে তার চার্জ পার্টিকেল যদি ধনাত্মক হয় তাহলে সেটা ঋণাত্মক ইলেকট্রোডের দিকে গমন করবে তড়িৎ ক্ষেত্র চালনা করলে। এইটাই হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ইফ ডিএনএ ইজ নেগেটিভলি চার্জ, যেহেতু
যেহেতু ডিএনএ হচ্ছে নেগেটিভলি চার্জড, ইট গো টু পজিটিভ ইলেকট্রোড, কারণ ডিএনএতে PO4 3- আয়ন থাকে, ফসফেট আয়ন, তাই জন্য ডিএনএ যেই ইলেকট্রিক ফিল্ড প্রয়োগ করা হয়, যেই ব্যাটারি যুক্ত করা হয় ওই যন্ত্রটার সাথে, সেই ডিএনএ পজিটিভ ইলেকট্রোডের দিকে গমন করে। ফ্র্যাগমেন্ট হুইচ ইজ লেস মলিকুলার ওয়েট, ওখানে বিভিন্ন দৈর্ঘ্যের ফ্র্যাগমেন্ট থাকে, কোনোটা বড়, কোনোটা ছোট, কোনোটার মলিকুলার মাস বেশি, কোনোটার মলিকুলার মাস কম। এবার যেটার মলিকুলার মাস কম সেটা তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যায়, এবং যেটার মলিকুলার মাস বেশি সেটা আস্তে 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 যায়। মলিকুলার মাস যেগুলোর কম সেগুলো সামনের দিকে থাকবে, আর যেগুলোর বেশি সেগুলো পিছনের দিকে থাকে। তাহলে দেখো তাই লেখা আছে, ফ্র্যাগমেন্ট হুইচ ইজ লেস মলিকুলার ওয়েট গো ফরওয়ার্ড, সো দ্য ফ্র্যাগমেন্ট ইজ অ্যারেঞ্জড আপন দ্য জেল। এইবার এই ফ্র্যাগমেন্টগুলো ওই জেলের উপরে সজ্জিত হয়ে যায়। তাহলে যদি আমি একটা রাফ ডায়াগ্রামের সাহায্যে দেখাই, তাহলে আমি যদি ধরি এই হচ্ছে প্লেট, এই ধরো জেলের উপরের সারফেস, এখানে ফ্র্যাগমেন্টগুলো এইভাবে 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 সজ্জিত হয়ে গেছে। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সাউদার্ন ব্লটিং। দেন আর নাইট্রোসেলুলোজ মেমব্রেন, একটি নাইট্রোসেলুলোজ মেমব্রেন পাওয়া যায়, একটা আবরণী পর্দা যেটা নাইট্রোসেলুলোজ দিয়ে গঠিত, বা যেটাকে নাইলন ফিল্টারও বলা হয়। নাইলন ফিল্টার বা নাইট্রোসেলুলোজ মেমব্রেন ইজ ইনসার্টেড আপন দ্য জেল, ওই যে এই হচ্ছে জেলের উপরের তল, এটা থকথকেটে জেলি যার উপরের তল এটা, যেখানে ডিএনএগুলো এইভাবে 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 সজ্জিত রয়েছে। এবার এই জেলির উপরে মেমব্রেন পাতিয়ে দেওয়া হবে, পুরোটা একটা চাদরের মতো পাতিয়ে দেওয়া হবে এর উপর দিয়ে, যেটা হচ্ছে নাইট্রোসেলুলোজ মেমব্রেন বা নাইলন ফিল্টার বলে। ইজ ইনসার্টেড আপন দ্য জেল, সাম পেপার টাওয়েলস আর কেপ্ট আপন দ্য নাইলন ফিল্টার। এবার প্রথমে তো ওর উপর দিয়ে নাইলন ফিল্টার পাতিয়ে দেওয়া হলো, এবং ওই নাইলন ফিল্টারের উপরে আবার কিছু কাগজের পেপার চাপা দেওয়া হবে, কিছুটা ভারী, যাতে নাইলন ফিল্টারে ওর মধ্যে কিছুটা মানে ওর মধ্যে কিছুটা লেগে থাকে, চাপে থাকে। বাফার সলিউশন ইজ অ্যাবজর্বড বাই দ্য পেপার। এবার কি হয়, যে জেলটা থাকে, ওই জেলটাকে প্রথমে কোথায় রাখা হয়, জেলটাকে প্রথমে বাফার সলিউশন। বাফার সলিউশন কি? বাফার সলিউশন হচ্ছে কোনো অ্যাসিড, কোনো উইক অ্যাসিড, কোনো দুর্বল অ্যাসিড, মানে অ্যাসিডিক অ্যাসিড ধরলাম, কোনো অ্যাসিড এবং ওই অ্যাসিডের আয়ন, মানে CH3COOH হচ্ছে একটা অ্যাসিড, যেটা অ্যাসিডিক অ্যাসিড, এর আয়ন কি CH3COO-, মানে কোনো দ্রবণে যদি কোনো উইক অ্যাসিড মানে কোনো দুর্বল অ্যাসিড এবং ওই দুর্বল অ্যাসিডের আয়ন থাকে, তাহলে তাকে বাফার সলিউশন বলে। ওই বাফার সলিউশনে ডুবিয়ে দেওয়া হলো কাকে? ওই বাফার সলিউশনে ডুবিয়ে দেওয়া হলো প্রথমে ওই জেলকে। এবার জেলের উপরে কী দেওয়া হলো? নাইট্রোসেলুলোজ মেমব্রেন। নাইট্রোসেলুলোজ মেমব্রেন জেলের উপরে দেওয়া হলো। এবার নাইট্রোসেলুলোজ মেমব্রেনের উপর কী দেওয়া হলো? নাইট্রোসেলুলোজ মেমব্রেনের উপর চাপা দেওয়া হলো ওই যে পেপার টাওয়েল। এবার হচ্ছে বাফার সলিউশন যে তলায় ছিল, প্রথম যে বাফার সলিউশনের উপর জেল রাখা হয়েছে, এবার ওই বাফার সলিউশন ওই জেলের মধ্য দিয়ে ওই পেপার টাওয়েল যেটা থাকবে, তাওল আমরা যেটাকে বলি তাওল টাইপের বলি, ওই পেপার তাওলে ওটা সংগ্রহ হবে, ওটা অ্যাবজর্ব হবে জেলের মধ্য দিয়ে। বাফার সলিউশন ইজ অ্যাবজর্ব বাই পেপার তাওল থ্রু দিস মেমব্রেন। ওই মেমব্রেন, কারণ জেলের উপরে মেমব্রেন আছে, মেমব্রেনের উপরে তাওল রয়েছে, মানে যদি ওই বাফার সলিউশন শোষিত হতে হয় তাহলে জেলের মধ্য দিয়ে যেতে হবে। অ্যান্ড দেন সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএ স্ট্র্যাপ, যেই যাওয়ার চেষ্টা করবে, সেই যেই জেলের উপরে যে সিঙ্গেল স্ট্র্যান্ডেড ডিএনএগুলো ছিল ইলেকট্রোফোরেসিসের ফলে, যেগুলো আলাদা হয়ে গেছে, মানে যেগুলো ছড়িয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে, মানে উপরের সারফেসে রয়েছে, সেগুলো এবার ওই নাইট্রোসেলুলোজ মেমব্রেনে আটকে যাবে। অ্যান্ড উই গেট আ প্রিন্ট অফ ডিএনএ ডার্ক ব্যান্ড অন দ্যাট মেমব্রেন। এবং আমরা ওই নাইট্রোসেলুলোজ মেমব্রেনে ওই ডবল স্ট্র্যান্ড ডিএনএগুলো যে আটকে যাবে, সেই আমরা তখন যদি 80 ডিগ্রি টেম্পারেচার প্রয়োগ করি এবং 2 থেকে 3 ঘন্টা রেখে দিই, তাহলে ওই নাইট্রোসেলুলোজ মেমব্রেনের সিঙ্গেল স্ট্র্যান্ডের ডিএনএগুলো আটকে যাবে এবং ডার্ক কালো কালো ব্যান্ডেজ সৃষ্টি করবে, দাগ, কালো কালো ব্যান্ডেজ সৃষ্টি করবে, ডিএনএর প্রিন্ট পেয়ে যাব একটা আমরা। এবার পয়েন্ট নাম্বার 6, হাইব্রিডাইজেশন বা সংকরণ। এবার কী হবে? রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয় ডিএনএ প্রোব নেওয়া হবে। ডিএনএ প্রোব কি? ডিএনএ প্রোব হচ্ছে সংশ্লিষ্ট ডিএনএকে, যেটা কৃত্রিমভাবে যে ডিএনএ বানানো হয়েছে, যেটা রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয়, তাকে বলা হয় ডিএনএ প্রোব। এই ডিএনএ প্রোবকে ওই যে নাইট্রোসেলুলোজ মেমব্রেনের উপরে যে ব্যান্ড পাওয়া গেলো, ডিএনএ যেটা আটকে গেল, সেই ডিএনএর সাথে মিশিয়ে দেওয়া হবে।
মিশিয়ে দিয়ে হলে কী হবে, হাইব্রিড বানানো হবে, কারণ ওটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ ছিল নাইট্রোজেনাস মেমব্রেনের উপর। এবং আরেকটি সিঙ্গেল স্ট্যান্ডার্ড ডিএনএ, যেটা ডিএনএ প্রোব, যেটা রেডিও অ্যাক্টিভ তেজস্ক্রিয়তা আছে, তার সাথে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে